ভোর 6:30। তখনই ফ্যাক্টরি গেটের সামনে ভিড় জমে গিয়েছিল। হালকা কুয়াশায় যেসব মুখ দেখা যাচ্ছিল তাদের বেশিরভাগের চোখই ছিল ঘুমহীন রাতের ছাপ। সেখানে দাঁড়িয়ে ছিল মেহজাবিন, এক হাতে ব্যাগ আর অন্য হাতে জয়নিং লেটার। গেটের ভেতরে ঢুকতেই একজন মোটা শরীরের সিকিউরিটি গার্ড তাকে থামালো। গার্ড তখন রুক্ষ গলায় বলল, কোথায় যাচ্ছেন? কারোর সাথে কথা বলেছেন? মেহজাবিন মাথা নাড়ালো, কিন্তু সে মুখে কিছু বলল না। গার্মেন্টসের ভিতরে ঢুকতেই পুরো বিষয়টা যেন তাকে চেপে ধরল। ঘাম, সেলাই, মেশিনের শব্দ, তীব্র তাড়াহুড়া। 400-রও বেশি নারী কর্মী একটা বিশাল কারখানার হলের কাজ করছিল। কিছুক্ষণ পর সুপারভাইজার রাশেদ এসে তার সামনে দাঁড়ালো। রাশেদ বলল, তুমি কি নতুন? হাতের কাজ জানো? মেহজাবিন বলল, জি, অল্প শিক্ষা আছে, বাকিটা আস্তে আস্তে শিখে যাব। রাশেদ তাচ্ছিল্য ভঙ্গিতে বলল, এটা কাজ শেখার জায়গা না, ঠিকমতো পারলে থাকবি, না পারলে বের হয়ে যাবি, বুঝতে পারছিস? মেহজাবিন শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর তাকে লাইন 7-এ পাঠানো হলো। সেখানকার লাইন চিফ বাবু ছিল একজন রাগী এবং কর্তৃত্ব চর্যায় আসক্ত মানুষ। মেহজাবিন মেশিনে বসতেই বাবুল চিৎকার করে উঠল, এই, এখানে কি করতে এসেছো? এই মেশিন 10 বছর ধরে কাজ করা লোকের মেশিন, তুমি জানো না কেমন স্পিডে কাজ চলে এখানে? মেহজাবিন আতঙ্কে একটু কেঁপে উঠল, কিন্তু শান্তভাবে বলল, জি, চেষ্টা করব। বাবুল বলল, চেষ্টা লাগবে না, টার্গেট লাগবে। ঘড়ি দেখো, প্রতি ঘন্টায় 120 পিস পারবা? পারবা না তো তবুও বসছো। চারপাশে থাকা কর্মীরা মুখ নিচু করে সব শুনছিল। কেউ কিছু বলছিল না, কারো চোখে সহানুভূতি ছিল, কিন্তু প্রতিবাদের সাহস ছিল না। প্রথমবার সুচ ধরা হাতে ঠান্ডা অনুভূতি হলো। মেশিন চালাতে গিয়ে সুচ তার আঙ্গুল ছুঁয়ে গেল, রক্ত বের হলো। হা করে তাকিয়ে থাকা অন্য মেয়েরা ফিসফিস করে বলল, নতুনরা সবসময় এমনই হয়। বাবুল সামনে এসে গজগজ করে বলল, কাজ করতে আসছো নাকি খুন হতে? মেহজাবিন চুপচাপ আঙ্গুল চেপে রইল। পাশেই থাকা এক অন্য বৃদ্ধা কর্মী কানে কানে বলল, মা, মন খারাপ কইরো না, এই বাবুল অনেক খারাপ, কিন্তু আমরা কিছুই করতে পারি না। মেহজাবিন হাসার চেষ্টা করলো, কিন্তু ভেতর ভেতরে সে কেঁদে উঠছিল। এটাই কি অবস্থা? এইসব কি তারা প্রতিদিন সহ্য করে? আজ সে প্রথমবার জানলো যে তার বাবার করা গার্মেন্টসের মর্যাদা, সম্মান, মানুষ কিছুই নেই। গার্মেন্টসের দ্বিতীয় দিন মানেই প্রথম দিনের ভয়, অপমান, ক্লান্তি সব মাথায় নিয়ে আবার কাজ শুরু করা। মেহজাবিনের জন্য দিনটা এর ব্যতিক্রম ছিল না। সকাল 8টার আগেই সে এসে তার লাইনের 7-এর কোনায় বসে পড়ল। বাবুলের চোখে আজ একটু বেশি রাগ, কারণ আজ টার্গেট আরো বেশি। সন্ধ্যার দিকে কাজ করতে করতেই সবাই হাঁপিয়ে উঠেছে। সেদিন ডেলিভারি ছিল, তাই ওভারটাইম ছিল বাধ্যতামূলক। হঠাৎ সামনে থাকা অপারেটর জাহানারা কাজ করতে করতে কাঁপতে শুরু করলো। তার চোখ ঝাপসা হতে লাগলো। জাহানারা, দিদি, শ্বাস নিতে পারছি না। সে মেশিন বন্ধ করে এসে চেয়ারে হেলে পড়ল। মেহজাবিন দৌড়ে গেল তার কাছে, এই, কেউ আসেন, মেডিকেলে নিয়ে যাই। ঠিক তখনই লাইন চিফ বাবুল এসে সামনে দাঁড়ালো। তখন বাবুল বলল, মেশিন বন্ধ করছিস কেন? ডেলিভারি আছে আজ, এটা হাসপাতাল না, গার্মেন্টস। যার সমস্যা আছে সে বাসায় গিয়ে মরুক, কাজ বন্ধ করা যাবে না। কথাটা এমনভাবে বলল যেন সে একজন মানুষ নয়, একটা যন্ত্র সেই সময় নষ্ট হয়ে গেছে। জাহানারা তখন এই অপমান সহ্য করে কাঁদতে লাগলো। মেহজাবিনের বুকের ভেতরে তখন আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে থামিয়ে বলল, ওকে, একটু পানি দেন, আমি ধরে রাখছি। বাবুল আরো ক্ষেপে উঠল, তুমি কি? তুমি নতুন, বাড়াবাড়ি করো না এখানে। তারপর একটা এমন কথা বলল যা শুনে মেহজাবিনের হাত পা কেঁপে উঠল। তোমরা গরিবগুলো এমনি কাজ করতে আসো না, ড্রামা দেখা শুধু। সেই মুহূর্তে মেহজাবিন আর চুপ থাকতে পারল না। মেহজাবিন শান্তশিক্ত গলায় বলল, ড্রামা না, মানুষ, কেউ অসুস্থ হলে সাহায্য করা উচিত, কাজের চেয়ে জীবন বড়। এই কথায় হল একদম চুপচাপ হয়ে গেল। সবাই তখন মেহজাবিনের দিকে তাকিয়েছিল। নতুন মেয়েটা শ্বাস পেল কিভাবে? বাবুল দাঁতে দাঁত চেপে বলল, শ্বাস বাড়ছে দেখছি, আগে কাঁদিস তো পরে বড় কথা বলিস। কিন্তু ঠিক তখনই গার্ড শামীম ছুটে এলো। শামীম বলল, বাইরে অ্যাম্বুলেন্স আছে, ওই মেয়েটার স্বামী এসেছে, দ্রুত নিতে বলেছে। মেহজাবিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। জাহানারাকে ধীরে ধীরে বাইরে নিয়ে যাওয়া হলো। সেদিন মেহজাবিন প্রথমবার বুঝলো যে লড়াই সে শুরু করেছে এটা শুধু তার নিজের না, শত মানুষের লড়াই। গার্মেন্টসের 3য় দিন, কিন্তু এই দিনটার আগের 2 দিনের চেয়েও বেশি অন্ধকার ছিল। কারণ আজ মেহজাবিন দেখতে চেয়েছে কর্মীদের জীবনের সেই দিনগুলো যা বাইরে থেকে কেউ কখনো দেখতে পায় না। মাসের প্রথম সপ্তাহ, আর মাসের প্রথম সপ্তাহ মানেই বেতনের লাইন, দীর্ঘশ্বাসের লাইন।
মেহজাবিনও লাইনে দাঁড়িয়ে আছে। চারপাশে কর্মীদের মুখে এক ধরনের আশা আর আতঙ্ক একসাথে। বেতনের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জিএম শাকিল, তার পাশে রাশেদ। মেয়েরা একে একে আসছে, হাতে রেজিস্টার থেকে টাকা নিচ্ছে, তারপর মোট টাকার হিসাব চেক করছে। হঠাৎ এক মহিলা কর্মী কেঁদে উঠল, স্যার, আমার 12 দিন ওভারটাইম ছিল, কিন্তু এখানে কেটে দিয়েছেন কেন? শাকিল বলল, ওভারটাইম সবসময় হিসাব অনুযায়ী হয় না, তুমি হয়তো কমও কাজ করেছো, এটা অফিসিয়াল রেকর্ড। মহিলা কাঁদতে কাঁদতে বলল, না স্যার, আমি প্রতিদিন রাত 10টা পর্যন্ত থেকেছি, আমার নাম দেখেন। কিন্তু শাকিল মাথা তুলল না। রাশেদও তার দিকে তাচ্ছিলের হাসি দিল। রাশেদ তখন বলল, যাও, অন্যদের লাইন বাড়িও না, এটাই বাস্তবতা। যারা কষ্ট করে কাজ করে তাদের কথা কেউ শোনে না। মেহজাবিন এসে সেই মহিলাদের পাশে দাঁড়ালো। মেহজাবিন তখন বলল, আপা, এভাবে কাঁদবেন না, সব ঠিক হবে। মহিলা চোখ মুছতে মুছতে তখন বলল, এটা প্রথমবার না বোন, প্রতি মাসেই এমন হয়, কিন্তু চাকরি যাবে এই ভয়ে কেউ কিছু বলতে পারি না। মেহজাবিনের বুকটা মোচড় দিয়ে উঠল। তার মনে হলো এরা কেউই প্রকৃত বেতন পায় না, কেউই ন্যায্যতা পায় না। সে মনে মনে আবার বলল, সত্য জানতে এসেছি, তাই সব দেখতে হবে। লাঞ্চ ব্রেকের সময় সবাই খাবার নিয়ে গেল। সেই সময় এক তরুণী কর্মী রোকেয়ার চেয়ারে বসে হঠাৎ কেঁদে উঠল, তার পেটের কাছে হাত রাখা। স্পষ্ট বোঝা যাচ্ছে সে 6 মাসের গর্ভবতী। মেহজাবিন এগিয়ে গিয়ে বলল, আপা, কি হয়েছে? রোকেয়া চোখে পানি নিয়ে বলল, মাতৃত্বকালীন ছুটির জন্য দরখাস্ত করেছি, কিন্তু বাবুল স্যার বলেছে আমাকে আর চাকরিতে রাখবে না। মেহজাবিন জিজ্ঞাসা করলো। রোকেয়া কাঁদতে কাঁদতে বলল, সে বলে গর্ভবতী কর্মী মানে অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত ঝামেলা, তাই সে আমাকে আগেই বের করে দিতে চায়। ঠিক তখনই বাবুল এসে গলা উঁচু করে বলল, এই লাঞ্চ টাইমে নাটক করো না, গর্ভবতী হলে বাসায় থাকো, ফ্যাক্টরিতে তোমাদের বাচ্চা সামলানোর সময় নেই। এক মুহূর্তের নীরবতা, তারপর মেহজাবিন দাঁড়িয়ে গেল সবার সামনে। মেহজাবিন শান্ত কিন্তু ধারালো গলায় বলল, মাতৃত্বকালীন ছুটির আইনে বাধ্যতামূলক, জানেন তো? বাবুল হা করে তাকালো। বাবুল বলল, তুই আইন শিখাবি? তুই নতুনদের মতন থাকবি, এটা তোর বিষয় না। মেহজাবিন বলল, আমার বিষয় না হলেও মানুষ হিসাবে তো সত্যি কথাটা বলতে পারি। মেহজাবিনের এই কথা শুনে হলের সব কর্মীরা তাকিয়েছিল, এমন সাহস কেউ আগে কখনো দেখেনি। তখন বাবুল চিৎকার করে বলল, তোর সাহস দেখছি অতিরিক্ত বেড়ে গেছে, আজকে শাকিল স্যারকে বলবো। মেহজাবিন চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানে এটা শুধু একটা লড়াইয়ের শুরু। দিনের কাজ শেষ হতে আর 20 মিনিট বাকি। হলের ভেতরে প্রচণ্ড শব্দ, সবাই দ্রুত কাজ শেষ করার চাপ অনুভব করছে। মেশিনগুলো গরম হয়ে আছে আর বাতাসে ভারী সুতোর ধুলো। হঠাৎ একটা চিৎকার, সবাই তাকিয়ে দেখলো লাইন 5-এর অপারেটর সালমার হাত সরাসরি কাটিং ব্লেডে লেগে গেছে, ব্লিডিং হচ্ছে। মহিলাটি ব্যথায় ছটফট করছে। চারপাশে ভিড়, কেউ ভয় পাচ্ছে, কেউ কাঁদছে। মেহজাবিন দৌড়ে গেল তার কাছে, দুহাত দিয়ে চেপে ধরল ক্ষত স্থানে, চিৎকার করে বলল, পানি, কাপড়, কেউ ডাক্তার ডাকো। ঠিক তখনই জিএম শাকিল এগিয়ে এসে বলল, কেউ ভিডিও করবে না, কেউ ছবিও তুলবে না, এটা বড় ইস্যু করলেই চাকরি খতম। মেহজাবিন রাগে কেঁপে উঠল, স্যার, মানুষ মরছে আর আপনারা কাগজ নিয়ে ভাবছেন? শাকিল বলল, এই ধরনের অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরির রেকর্ডে যায় না, এসব লিখলে সমস্যা হবে। তারপর সবাইকে বলল, রেজিস্টারে লিখো সালমান নিজের অসাবধানতায় কেটেছে, মেশিনের কোনো দোষ নেই। এটা শুনে সালমার সহকর্মীরা চোখে পানি নিয়ে বলল, স্যার, মেশিনের সেফটি ছিল না। শাকিল তখন গর্জে উঠে বলল, চুপ। মেহজাবিনের শরীর তখন কাঁপছিল। সে প্রথমবার এই ফ্যাক্টরির আসল নিষ্ঠুরতা দেখল। সে সালমার বাবাকে কল দিতে চাইল, কিন্তু সিকিউরিটি এসে বুঝালো মোবাইল ব্যবহার নিষেধ, জানেন না? মেহজাবিন শান্তভাবে বলল, আমি করব, কারণ এটা জরুরি। সে দ্রুত সালমার বাসায় ফোন দিল। স্বামী এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। ফ্যাক্টরির ভিতরে তখন এক অদ্ভুত নীরবতা। মনে হয়েছিল হলের বাতাসও যেন এই অন্যায়ের সাক্ষী হয়ে গেছে। দুর্ঘটনার পরে সবাই কাজ থামিয়ে ভয় কাঁপছিল, কিন্তু মেহজাবিন দাঁড়িয়েছিল নির্বিকার, মুখে চোখে আগুন। জিএম শাকিল দূর থেকে তাকিয়ে সুপারভাইজারকে বলল, ওই মেয়েকে, নতুন, অতিরিক্ত কথা বলে, খোঁজ নাও, কাল রিপোর্ট চাই। মেহজাবিন বুঝতে পারল তার উপর নজর পড়েছে, কিন্তু সে ভয় পেল না, বরং মনে মনে বলল, ঠিকই হচ্ছে, যারা সত্য লুকিয়ে রাখে তাদের চোখে ধুলো ঢুকলেই ব্যথা লাগে। সেদিন বাড়ি যাওয়ার পথে মেহজাবিন বাসের জানালার বাইরে তাকিয়েছিল। হাওয়ায় তার চুল উড়ছিল, চোখে জমে থাকা জল ঝিলমিল করছিল। সে ভাবছিল, এই মানুষগুলো যারা প্রতিদিন নিজেদের জীবনে ঝুঁকি রেখে কাজ করে, তারা তো আসলে এই ফ্যাক্টরির সত্যিকারের শক্তি। কিন্তু মালিকরা, তারা কি কখনো নিজের চোখেই কষ্ট দেখেছে? মেহজাবিন জানতো
এই প্রশ্নের জবাব একদিন তাকে দিতেই হবে, কারণ সে শুধু কর্মী না, এই ফ্যাক্টরির ভবিষ্যৎ মালিক। সন্ধ্যায় হঠাৎ গার্মেন্টসের গেটে 3টা গাড়ি এসে থামলো। নেমে এলেন বোর্ডের বর্তমান সদস্যরা, HR টিম এবং এক প্রবীণ কর্মকর্তা যাকে সবাই ভয় পায়। সব কর্মী থমকে দাঁড়ালো। তাদের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে এলেন মেহেজাবিন, কিন্তু এইবার আর সাধারণ পোশাকে নয়, তিনি ছিলেন ফরমাল শাড়িতে। পরিচয় কার্ডে লেখা ম্যানেজিং ডিরেক্টর মেহেজাবিন রহমান। সবাই হতবাক, রাশেদ তো দাঁড়াতেই পারছিল না। এক মুহূর্তে পুরো হল ঘর নিস্তব্ধ। মেহেজাবিন মাইক হাতে নিয়ে বলল, আমি মেহেজাবিন রহমান, এই গার্মেন্টসের মালিক। আমি 2 দিন ধরে আপনাদের মাঝে কাজ করেছি। আপনাদের কান্না, অপমান, কষ্ট সব নিজের চোখে দেখেছি এবং শুনেছি। সব অন্যায় সাক্ষী হয়েছি। আমার বাবা এই গার্মেন্টস বানিয়েছিলেন মানুষের উপকার করার জন্য, কিন্তু আজ এখানে মানুষকে মানুষ মনে করা হয় না। তার কণ্ঠ ভেঙে গেল, চোখে পানি অবস্থায় তখন সে বলল, যে কর্মীরা জীবন দিয়ে কাজ করে তাদের সাথে অসম্মান নয়, সম্মান দেখাতে হবে। তদন্ত টিম টেবিলে সমস্ত প্রমাণ সাজালো। বেতন কেটে গোপন কমিশন, ওভারটাইমের অর্থ চুরি, শ্রমিকদের প্রতি অবমাননা ও হুমকি, মহিলাদের প্রতি অশোভন আচরণ, সবকিছু একের পর এক তুলে ধরা হলো। তারপর মেহেজাবিন রাশেদের দিকে ফিরে বলল, তুমি কর্মীদের গালি দিয়েছ, নারী শ্রমিককে অপমান করেছ, ওভারটাইমের টাকা লুট করে খেয়েছ। তোমাকে চিরতরে বরখাস্ত করা হলো এবং তোমার বিরুদ্ধে মামলা করা হবে। মাসুদ রাশেদ কাপা গলায় বলল, ম্যাডাম, ভুল হয়েছে, ক্ষমা করে দিন। মেহেজাবিন শান্তভাবে বলল, তুমি যেটাকে ভুল বলছো আমার শ্রমিকদের কাছে সেটা ছিল জাহান্নাম। লাইন চিফ বাবুল বলল, ম্যাডাম, আমি বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলাম, ভুল করে ফেলেছি। মেহেজাবিন সামনে এসে বলল, তোমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল, আর এখানে যারা কাজ করতো তাদের কি বাচ্চা নেই? চুপ, এক ফোঁটা শব্দ নেই। আজ পর্যন্ত কেউ ভাবেনি GM সাহেবেরও বিচার হবে, কারণ তিনি তো সব চুরি দুর্নীতির ছাতা ছিলেন। মেহেজাবিন উঠলেন GM এর দিকে। GM সাহেব, আপনার জানার পরেও কর্মীদের উপর নির্যাতন হয়েছে। আপনি অভিযোগ ঢেকেছেন, অসৎ লোকদের রক্ষা করেছেন, সুতরাং আপনাকে সরাসরি অপারেশন হেড থেকে বরখাস্ত করা হলো। হলের মধ্যে নিস্তব্ধতা। এমন বড় পদে থাকা মানুষদের আজ সরিয়ে দেওয়া শ্রমিকদের মধ্যে নতুন আশা এনে দিল। সে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল, তার ক্ষমতার দম্ভ আজ ভেঙে চুরমার হয়ে গেল। ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে মেহেজাবিন বলল, আজ থেকে তোমরা কেউ একা নও, এই গার্মেন্টস তোমাদের ঘর। আমি তোমাদের মালিক নই, আমি তোমাদের বোন, মা, সহযোদ্ধা। হাজার মানুষ একসাথে তালি দিল, কারো চোখে আনন্দের অশ্রু, আর কারো চোখে মুখের স্বস্তির হাসি। জীবনে ক্ষমতা পাওয়া বড় কথা নয়, ক্ষমতার সঠিক ব্যবহার এটাই মানুষকে মহান করে। মেহেজাবিনের মতো মালিক খুব কম জন্মায়, যারা ছদ্মবেশে নেমে আসে, নিজ চোখে মানুষের কষ্ট দেখে এবং সেই কষ্টকে নিজের শক্তি বানায়। মেহেজাবিন ফ্লোরে দাঁড়িয়ে বললেন, আজ থেকে এই ফ্যাক্টরি হবে একটা পরিবার, কারণ পরিবারের মতোই আমরা একে অন্যকে আগলে রাখবো। তার কথায় সবার চোখে জল এসে গেল। এ জল হয়তো আনন্দের, হয়তো অজানা স্বস্তির। বন্ধুরা, আজকের এই গল্পটা শুধু একটি নারীর নয়, এটা আমাদের সমাজের গল্প, যেখানে অন্যায়কে চেনা হয়, অন্যায়কে থামানো হয়, আর ন্যায়ের পাশে দাঁড়ানোই হয় সত্যিকারের শক্তি। আপনি যদি মনে করেন মানুষের প্রতি শ্রদ্ধা জরুরি, ভালোবাসা জরুরি, তাহলে এই ভিডিওতে এখনই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুকে জানান। এমন আরও আবেগঘন ও জীবনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।